নমস্কার, সময় এখন জনতার দরবারের, মানে আপনি যেখানে মুখ্য। আপনি কি বিষয়ে কথা বলবেন আজ? আসুন শুরুতেই আমরা বিষয়ের দিকে নজর দিই। আর শুরুতেই আমাদের বিষয় অবশ্যই জাতীয় রাজনীতি নিয়ে, কারণ জাতীয় রাজনীতিতে নয়া সমীকরণের গন্ধ। দীর্ঘ 5 বছর পর রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে পিকে, প্রশান্ত কিশোর। কি হলো বৈঠকে, সবিস্তারে জানবেন। এর পরবর্তী পর্যায়ে আমরা নজর দেব উপনির্বাচন চেয়ে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল। বিজেপি বলছে, মানে শুভেন্দু অধিকারী বলছেন, পুরো নির্বাচন না করে উপনির্বাচন নিয়ে এত তাড়া কেন? এরপর আমরা কোন দিকে নজর দেব? দিলীপের সামনেই পদ্মে দ্বন্দ্বের কাঁটা। বিজেপি নেতাকে ধাক্কা দেওয়া হলো দিলীপ ঘোষের সামনেই, তিনি কেটে ফেললেন। আরো অনেক ইস্যু রয়েছে, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু সবার আগে আজ যে বৈঠকের দিকে গোটা দেশ তাকিয়েছিল একটু আগে, সেই বৈঠকে নির্যাস। 12 নম্বর তুগলক লেনে রাহুল গান্ধীর বাড়িতে প্রশান্ত কিশোর। জাতীয় রাজনীতিতে সাম্প্রতিককালের অন্যতম হাই ভোল্টেজ সাক্ষাৎ, প্রায় 5 বছর পর মুখোমুখি। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন, মুখ থুবড়ে পড়ে কংগ্রেস এসপি জোট। ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গেও গান্ধীদের সম্পর্কে চিড় ধরে। এরপর 19-এর লোকসভা ভোটে উত্তরপ্রদেশে কার্যত সাইনবোর্ড হয়েছে কংগ্রেস। এবার সামনের বছর ঘুরতেই ফের পাঞ্জাব উত্তরপ্রদেশে ভোট, তার আগে আবার মুখোমুখি। পাঞ্জাবে ক্যাপ্টেন অমরিন্দর সিং এর ভোটকুশলী প্রশান্ত কিশোর। ভোটের মুখে ক্যাপ্টেন বনাম সিধুর দ্বন্দ্বে জেরবার কংগ্রেস। এর মধ্যেই মঙ্গলবারের বৈঠক। রাহুলিক শক্তিগুলির সলতে পাকাতে পারেন প্রশান্ত কিশোরী। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি বারংবার বলেছেন জাতীয় স্তরে একটি রাজনৈতিক বিকল্প গড়ে তুলতে হবে, নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এটা নিয়ে আলাপ আলোচনা শুরু করেছেন, আমরা সবাই দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রশান্ত কিশোরও একটা ভূমিকা পালন করছেন বলে মনে হয়। অনেকেই মনে করেন জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী দলের জোট হলে সেটা গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেসকে বাদ দিয়ে সম্ভব নয়। তাই কি রাহুল পিকে বৈঠক? একটা বিকল্প শক্তি, একটাই শক্তি মোদীকে ফেলতে পারবে, সেই শক্তি তৈরি করা। সামনে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, অবশ্যই কংগ্রেসকে ছাড়া এটা হওয়া সম্ভব না, কিন্তু কংগ্রেসকে কোথাও না কোথাও একটা ফিলার দেওয়া হচ্ছিল। সুতরাং আজকে একদিকে যেরকম বরফ গলল, অন্যদিকে কোথাও না কোথাও এই বিকল্প শক্তির উত্তরটা 2024-এর জন্য আস্তে আস্তে উঠে আসছে। নিউজ 18 বাংলা। নতুন সমীকরণ কি হতে পারে, এই নিয়ে তর্ক করতে আজ আমার সঙ্গে যারা আছেন জনতার দরবারে, প্রণয় রায় বিজেপি নেতা, অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা আমার সঙ্গে রয়েছেন, কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য আছেন, এছাড়াও আছেন রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। আমার সঙ্গে আরো এক অতিথি একটু পরে উপস্থিত থাকবেন। আমি শুরুতেই প্রণয় আপনার কাছে আসি। জাতীয় স্তরে একটি রাজনৈতিক বিকল্প, মোদী সরকারকে উৎখাত করতে, এটা উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের। প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক কতটা বড় থ্রেট বিজেপির জন্য? না, প্রথমত হচ্ছে প্রশান্ত কিশোর কে? প্রশান্ত কিশোর হচ্ছে আইপ্যাক কোম্পানির মালিক। এই আইপ্যাক কোম্পানিটা কি করে? আইপ্যাক কোম্পানিটা যে সমস্ত পরিবারের প্রাইভেট লিমিটেড কোম্পানি রাজনৈতিক দল খুলে রেখে ব্যবসা করে, তাদেরকে রাজনৈতিক পরামর্শ দেয়। এইটা হচ্ছে আইপ্যাক কোম্পানি। তো বিজেপিকে পরামর্শ যে বছর দিয়েছিল, বিজেপির কি অবস্থান ছিল প্রণয় দা? প্লিজ বলতে দিতে হবে, প্লিজ। প্রথম কথা হলো, বিজেপি যখন ছিল তখন কোম্পানি ছিল না, আর বিজেপির আইটি সেলে ছিল, সেই জন্য দুটোর সাথে গুলিয়ে দিলে হবে। আমি যেটা বলতে চাইছি বলতেই তো। তো এখন খুব স্বাভাবিক ভাবে একটা কোম্পানির মালিক তার সম্ভাব্য যারা ক্রেতা, তার বুদ্ধি যারা কিনবে, তাদের সাথে দেখা করবে। এটার মধ্যে তো কোনো অন্যায় নেই, এটাই তো করা যেতে পারে। যাদের বুদ্ধি নেই, যারা নির্বুদ্ধি, যাদের রাজনৈতিক জ্ঞান নেই, যাদের নেতা কর্মীদের প্রতি আস্থা নেই, তাদের বুদ্ধির উপর ভরসা নেই, তারা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিকের কাছ থেকে বুদ্ধি কিনবে, এর মধ্যে তো কোনো আমি দেখছি না। এবং কোম্পানির মালিক হিসেবে তার 100% অধিকার আছে তার সম্ভাব্য ক্রেতাদের কাছে গিয়ে তার প্যাকেজ বুঝানো, কত টাকা তার ফিস হবে সেটা নিয়ে আলোচনা করা। এটা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। আমরা 2014 দেখেছি, 2019 দেখেছি, যাদের নিজেদের রাজনৈতিক নেতাদের উপর আস্থা নেই, ভরসা নেই, বুদ্ধি নেই, তারা বুদ্ধি কিনবে, টাকা দেবে, তারা বুদ্ধি কিনবে। এর সাথে রাজনীতিরও সেই অর্থে কোনো সম্পর্ক নেই।
পিউ, আমি প্রথম কথা হচ্ছে প্রশান্ত কিশোর তিনি একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। তিনি যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বের সাথেই বৈঠক করতে পারেন যদি সেই রাজনৈতিক দল মনে করে যে তার ভোট কুশলার যে দক্ষতা, সেই দক্ষতাকে কাজে লাগাবেন। তো এতে তো স্বাভাবিক ব্যাপার যে আজকে রাহুল গান্ধী হয়তো তিনি মনে করেছেন যে প্রশান্ত কিশোরের দক্ষতাকে, এক্সপার্টাইজকে কাজে লাগাবেন। আপনারা একটু আগে দেখাচ্ছিলেন একটা পরিসংখ্যানে যে আমাদের এই স্ট্যালিন তামিলনাড়ুতে বা জগন রেড্ডি বা আমরা পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেসও আমরা প্রশান্ত কিশোরের ভোট স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়েছি এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের দল তার নির্বাচন পরিচালনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সেই সফলতা লাভ করেছে। সেই জায়গায় প্রণয়বাবুরা হয়তো ভুলে যাচ্ছেন যে 2014 আপকি বার মোদী সরকার এই ক্যাম্পেইনের রচয়িতাও ছিলেন প্রশান্ত কিশোর, নট অনলি দ্যাট, তার আগে 2012 সালে গুজরাটে বিধানসভা নির্বাচনেও প্রশান্ত কিশোর কিন্তু ভোট কৌশলী হিসেবেই কাজ করেছিলেন। এবার ভোট কৌশলী হিসেবে তার পারদর্শিতা, এটা তো দেখুন পরীক্ষা মাধ্যমেই মানুষ পরীক্ষায় রেজাল্ট ভালো করলে তাহলে বুঝতে পারে যে সারা বছর পড়াশুনো তার ঠিক ছিল কিনা। প্রশান্ত কিশোরের প্রতিটা পরীক্ষার ফলাফল যদি দেখেন তাহলে এটা মানতে হবে তার বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা এবং তার যে পলিটিক্যাল স্ট্র্যাটেজির ইমপ্লিমেন্টেশন, সেটা আজকে বাংলার মানুষ শুধু নন, ভারতবর্ষের বুকে পরীক্ষিত সত্য। এবং আজকে প্রশান্ত কিশোরের মতো মানুষ বারংবার টুইট করছেন যেখানে যে সারা ভারতবর্ষের মানুষের ডেমোক্রেসিকে বিপন্ন জায়গায় নিয়ে গিয়েছে প্রশান্ত কিশোরের এই যে ভোট স্ট্র্যাটেজি, তার উপর যে বিভিন্ন রাজনৈতিক দল ভরসা করে এই বিষয়ে তো আর কোনো সন্দেহ নেই। একটার পর একটা উদাহরণ তিনি নিজে তৈরি করছেন। আমি অশোকদার কাছে আসি। অশোকদা, সেই জন্যই কি বছর 5 পরে বরফটা গলল? গত ইউপি নির্বাচনেও প্রশান্ত আপনাদের সঙ্গে ছিল, আমরা জানি না এবার সঙ্গে থাকবেন কিনা। অন্তত ইউপি ইলেকশনের আগে বৈঠকটা খুব তাৎপর্যপূর্ণ, সেবার ভরাডুবি হয়েছিল। কিন্তু প্রশান্ত কিশোরের কাছে উত্তরপ্রদেশ প্রশান্তের এই স্ট্র্যাটেজিস্ট হিসেবে ক্যারিয়ারে একটা বড় দাগ। তাছাড়া তিনি সফল, বেশ সফল, তার সাফল্য দাবি করার মতো। আবার বরফ গলার কারণটা কি? আমি আগে প্রথমে একটা কথা বলি, মানে আমি জানি না যে আজকের পরে প্রণয়দাকে বিজেপি আর মুখপাত্র হিসাবে টেলিভিশনের পর্দায় পাঠাবেন কিনা, কারণ 2012 এবং 2014 সালের বিজেপি নেতা নেত্রী এবং মোদী শাহদের প্রণয়দা কিন্তু প্রকারান্তরে এখানে বোকা হাদা নির্বুদ্ধির পরিচায়ক বললেন। কারণ প্রশান্ত কিশোরের পরামর্শ যারা নেয় তারা যদি নির্বুদ্ধির পরিচায়ক হয়ে থাকে তাহলে 2012 এবং 2014-তে মোদী শাহ মানে প্রণয়দার কথা অনুযায়ী একদম মানে বোকা হাদা মানুষ ছিলেন। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আজকে হরিশ রাওয়াত যে বিবৃতি দিয়েছেন আমাদের দলের পক্ষ থেকে, তার বাইরে তো আলাদা আমাদের কোনো কিছু আর বিবৃতি নেই। সেই কথাটার মানে এটাই, রাহুল গান্ধী একজন জাতীয় স্তরের নেতা, তার সাথে বিজেপি বিরোধী জোট বা যে কোনো রাজনৈতিক প্রেক্ষিত নিয়ে আলোচনা করার জন্য যে কেউ আসতে পারে। এর মধ্যে এটা তো ধরুন সামনে অশোকদা 5 বছর ধরে যে সম্পর্কটা ঠান্ডা ঘরে চলে গিয়েছিল, হঠাৎ উত্তরপ্রদেশ আর পাঞ্জাবে নির্বাচনের আগে তা উষ্ণতা পেল, এর কি কারণ? একটা কথা, তো রাজনীতি তো স্ট্যাটিক কিছু নয়, ডাইনামিক একটা ব্যাপার। পরিবেশ, পরিস্থিতি, আর্থসামাজিক প্রেক্ষিত, রাজনৈতিক প্রেক্ষিত সব মিলে মিশে চলার পথটা ঠিক হয়। সারা ভারতবর্ষের আজকে বিজেপি বিরোধী যে জোটের প্রয়োজনীয়তা এসেছে, এবং আমরা একটা কথা বারবার করে বলেছিলাম যে কংগ্রেসকে বাদ দিয়ে এই জোটের স্বপ্ন যারা দেখছেন সেটা অলীক স্বপ্ন ছাড়া কিছু নয়। আজকের বৈঠক, প্রশান্ত কিশোর রাহুল গান্ধীর বাড়িতে গিয়েছেন, রাহুল গান্ধী কারো বাড়িতে দেখা করতে যাননি, কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বিষয় এইটা। সুতরাং আমরা আবার একটা কথা বলছি, বিজেপি বিরোধী, আরএসএস সংঘ পরিবার বিরোধী গণ আন্দোলন করে এই সরকারকে রাজনৈতিকভাবে উৎখাত করা, মানে কংগ্রেস অপরিহার্য। আমি ঠিক এখানে অরূপের কাছে আসি। অরূপ, আমরা এর আগেও খবর করেছিলাম যখন শরদ পাওয়ারের বাড়িতে একটি চা চক্রের আয়োজন করা হয়েছিল, যেখানে অরাজনৈতিক একটি আড্ডা এই নামে ব্যাখ্যা করা হয়েছিল, তখনও এই প্রসঙ্গটা উঠে এসেছিল। এবং প্রশান্ত কিশোরের থেকে মানে সূত্র মারফত আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে কংগ্রেস থাকবে, কিন্তু সে সেনাপতি নয়, সৈনিক হিসাবে। কংগ্রেসের দাদাগিরি মেনে নেওয়া হবে না। কিন্তু কংগ্রেস ছাড়া যে এই বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো অসম্ভব কার্যত, আজকের এই মিটিং কি সেটাই বললো না? আমি রাজার প্রথম একটা কথা, রাজা আমার বন্ধুস্থানীয় অশোক ভট্টাচার্য যিনি রয়েছেন, আমি একটা কথা দেখছিলাম, রাজনীতি স্ট্যাটিক নয়, এটা তো সত্যি কথাই। কারণ এই নির্বাচনের আগেও আমরা দেখেছিলাম কংগ্রেসের নেতাদের ইনক্লুডিং অশোক ভট্টাচার্য পিকে ব্যঙ্গ করতেন, তার সেফোলজি এই বিজ্ঞানটাকে কটাক্ষ করতেন। আজকে রাজার কাছে যেহেতু প্রশান্ত কিশোরের সাথে রাহুল গান্ধীর মিটিং হচ্ছে তাই ভালো লেগেছে, বা একইভাবে প্রণয় বাবুরা করছেন। কিন্তু আজকে কংগ্রেসের সমস্যাটা কোথায়? কংগ্রেসের এই যে মরাহাতি লাখ টাকা এই আত্মশ্লাঘায় ভুগে ভুগে একটা দল ভারতবর্ষ
ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে উঠে যাচ্ছে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা এই প্রথম কংগ্রেস শূন্য, বাম শূন্য, এই জায়গায় এসে পৌঁছানোর পরও আজকেও যদি কংগ্রেসের বোধোদয় না হয়, এই যে আমাদের তারপরে তো তাকে ছেড়ে ফেলা যাচ্ছে না। কংগ্রেস এমন একটা দল, আজকের প্রেক্ষিত ভারতবর্ষের রাজনীতির যে রাজ্যে যে দল শক্তিশালী সেই দল লিডিং জায়গায় থাকবে। কংগ্রেস ও রাজ্যওয়ারি, আজকে কংগ্রেসের জাতীয় পার্টির জায়গায় নেই। কংগ্রেস ভারতবর্ষের কয়েকটা রাজ্যের মধ্যে জায়গায় নেই, এটা অতীত, এই গরিমা অতীত বলছে তৃণমূল। অশোকদা, অশোকদা শুনতে পাচ্ছেন না? খুব সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটি, আমরা আবার কথা বলার চেষ্টা করব। আমি সম্বিতের কাছে আসি। সম্বিত, এটা খুব তাৎপর্যপূর্ণ, যদিও আমরা দেখলাম যে হরিশ রাওয়াত বললেন পাঞ্জাব নিয়ে আমরা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে একটা সুখবর পেতে পারি, মানে পাঞ্জাব সেন্ট্রিক আলোচনা, এই ইঙ্গিতটা তিনি দিতে চাইলেন। কিন্তু রাজনীতি মানেই তো রিডিং বিটুইন দ্য লাইন্স, তো আপনি বিশ্লেষক হিসেবে কি দেখছেন সেখানে? হ্যাঁ, এগুলো ছোট ছোট গোলস আর কি। উনি পাঞ্জাবের দায়িত্ব নিয়েছেন প্রশান্ত কিশোর, ফলে তিনি পাঞ্জাবের নির্বাচন নিয়ে আলোচনা করবেন, সেটাই স্বাভাবিক। এবং পাঞ্জাবে অনেক গন্ডগোল হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অমরিন্দর সিং, নবজিৎ সিং সিধু, তাদের মধ্যে অনেক গন্ডগোল হয়েছে। কিন্তু দূরের যে গোলটা সেটা হচ্ছে 2024, এবং সেই লক্ষ্যে প্রশান্ত কিশোর কিন্তু মাঠে নেমে পড়েছেন, যেটা আমরা আগেও আপনারা যেটা দেখালেনও যে শরদ পাওয়ারের সঙ্গে মিটিং হয়েছে, আজকে রাহুল গান্ধীর সঙ্গে মিটিং হলো। কিন্তু কার ব্রিফ নিয়ে তিনি যাচ্ছেন? তিনি কি নিজের ব্রিফ নিয়ে যাচ্ছেন, আইপ্যাকের ব্রিফ নিয়ে যাচ্ছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিফ নিয়ে যাচ্ছেন, সেটা জানা দরকার। তার থেকেও যেটা বড় বিষয় সেটা হচ্ছে একটা কঠিন খেলায় নেমেছেন প্রশান্ত কিশোর। এতগুলো পার্টিকে একসাথে আনা এবং কংগ্রেসকে তার মাঝে এনে দাঁড় করানো, এটা কিন্তু খুব কঠিন একটা লড়াই। এবং বিজেপি কিন্তু এটারই এই যে ডিভিশন বিভিন্ন আঞ্চলিক দল এবং কংগ্রেসের মধ্যে, তারই ফায়দা কিন্তু গত লোকসভা নির্বাচনে তার ফায়দা কিন্তু তুলেছে। আমরা দেখেছি ইউনাইটেড ফ্রন্টের ঘোষণা হয়েও সেটা ফলপ্রসূ হয়নি। এবং প্রশান্ত কিশোর নিজেই কিন্তু বলেছেন যে নরেন্দ্র মোদী, আরএসএস, বিজেপি এর বিরুদ্ধে লড়তে গেলে কিন্তু একটা আইডিয়ার দরকার, যে আইডিয়ার ছাতার তলায় সবাই আসতে পারবেন। তো সেই কাজটা কিন্তু প্রশান্ত কিশোরের শুধুমাত্র অঙ্ক করে করা এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু রাজনীতি বদলাতে থাকে এবং সেটা বদলাতে পারেই 2024-এর মধ্যে। বিভিন্ন ধরনের ইস্যু আছে, সেগুলোকে কিভাবে কাজে লাগানো যায়। কিন্তু আমি আসবো, জাতীয় রাজনীতিতে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যেমন নতুন নাম হিসেবে উঠে আসছে অধীর রঞ্জন চৌধুরী, তিনি সংসদে কংগ্রেসের দলনেতা। তিনি কি আর দলনেতা থাকতে পারবেন? এই প্রশ্নটা এই মুহূর্তে জাতীয় রাজনীতি এবং বঙ্গ রাজনীতিতেও ঘুরপাক খাচ্ছে। কেন নয়, কেন এই প্রশ্নটা আসছে? টার্গেট কংগ্রেসের 2024 এবং কি কি অঙ্ক তার জন্য কাজ করছে যদি সত্যি সরতে হয় অধীর বাবুকে। আসুন দেখি। परसेप्शन खराब हो रहे हैं तो क्वालिटी कैसे मेंटेन होगा? 19 জুলাই থেকে শুরু হচ্ছে লোকসভার বাদল অধিবেশন। তার আগেই তুঙ্গে জল্পনা, লোকসভায় কংগ্রেসের দলনেতার পদ থেকে কি সরানো হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে? বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সোনিয়া গান্ধী সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেস হাইকমান্ড। সেক্ষেত্রে পরবর্তী দলনেতা হিসেবে উঠে আসছে বেশ কয়েকটি নাম: শশী থারুর, মনীষ তিওয়ারি, গৌরব গগৈ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এদের প্রত্যেকেই সুবক্তা। তবে সূত্রের খবর, কংগ্রেস লোকসভায় এমন দলনেতা চায় যার ফ্লোর ম্যানেজমেন্ট ভালো, সব বিরোধী দলের সঙ্গে সমন্বয় রেখে চলতে পারবেন, নরমে গরমে পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। এই সব মানদণ্ডে কি পিছিয়ে পড়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ? অনেকে অবশ্য অন্য গন্ধ পাচ্ছেন। অধীর চৌধুরী বরাবরই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান। এরকম এক মুখকে সরিয়ে কি তৃণমূলকে বার্তা দিতে চাইছে জাতীয় কংগ্রেস, যাতে 24-এর আগে জোটের পথ মসৃণ হয়? এই জল্পনার মাঝেই মঙ্গলবার রাহুল প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক করেন ভোট কুশলী প্রশান্ত কিশোর, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত পর্যবেক্ষকদের একাংশের। নিউজ 18 বাংলা। জাতীয় রাজনীতিতে যখন এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে, যখন পরিবর্তনের গন্ধ, নতুন সমীকরণের ইঙ্গিত, ঠিক সেই সময় বঙ্গ রাজনীতিতেও দ্রুত উপনির্বাচন চাইছে তৃণমূল কংগ্রেস, রাজ্য শাসক দল। কিন্তু উপনির্বাচন কেন, পুরো নির্বাচন নয় কেন? এখন কোভিড সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, রাজ্যে
বলগাহীন হিংসা চলছে, এই রকম নানা যুক্তি সামনে রেখে বিজেপি বলছে আগে এই দিকগুলো দেখা উচিত, আগে পুরো নির্বাচন হওয়া উচিত। আসুন দেখি এই উপনির্বাচন নিয়ে তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্ব। আগে তো ইলেকশন কমিশন বাই ইলেকশনটা করার কথা বলুক, তারপরে আমরা আমাদেরটা সময় মতো ঠিক করে দেবো। তৃণমূল কংগ্রেস চাইছে রাজ্যে 7 আসনে দ্রুত উপনির্বাচন হোক। এই দাবিতেই বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনে দরবার করবে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, কিন্তু 7টি আসনে কোনো বিধায়ক নেই। এই আসনগুলিতে দ্রুত উপনির্বাচন হওয়া জরুরি এবং সেই পরিস্থিতিও রয়েছে। রাজ্যের কোভিড পরিস্থিতি বা রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা যেমন তাতে তুলে ধরা হবে, সেই পরিস্থিতির কথা জানিয়ে রাজ্যে যে এই মুহূর্তে উপনির্বাচন করার মতো অবস্থা রয়েছে সেই বিষয়টাকেই তুলে ধরার কৌশল নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা এখন 7 আসনে বিধায়ক নেই। প্রার্থীর মৃত্যুতে ভোট হয়নি মুর্শিদাবাদের জঙ্গিপুর ও শামশেরগঞ্জে। কোচবিহারের দিনহাটা ও নদিয়ার শান্তিপুর আসন বিধায়কহীন। নির্বাচিত 2 বিজেপি বিধায়ক পদত্যাগ করে সাংসদ পদ বেছেছেন। খড়দা ও গোসাবার 2 তৃণমূল বিধায়কের মৃত্যু হওয়ায় উপনির্বাচন হবে। কলকাতার ভবানীপুরের আসন থেকে শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিয়েছেন। এই 7 আসনে নভেম্বরের মধ্যে উপনির্বাচন সেরে ফেলতে হবে। বাংলায় রাজ্যসভার 2টি আসনে তৃণমূলের সাংসদ নেই। দীনেশ ত্রিবেদী তৃণমূল ছেড়ে বিজেপিতে, মানস ভূঁইয়া সাংসদ থেকে বিধায়ক। রাজ্যসভার এই 2 আসনে ভোট করানো নিয়ে তৃণমূলের মত চায় কমিশন। তৃণমূলের দাবি, রাজ্যসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচন একই সঙ্গে করানো হোক। 7 দিনের প্রচারের সময় দিন আর নির্বাচনটা করুন। এই নির্বাচনটা করলেই মুখ্যমন্ত্রী অন্য যে পৌরসভা ইত্যাদি নির্বাচন বাকি আছে সেগুলো করবে। যদি নির্বাচন কমিশন না করে আমাদের কিছু করার নেই, তবে আমরা যথাসম্ভব চাপ নির্বাচন কমিশনের উপর সৃষ্টি করব যাতে ওরা নির্বাচন করে। বিজেপি অবশ্য বিরোধিতায় সরব। উপনির্বাচনের ইস্যুতে তাদের অস্ত্র উত্তরাখণ্ড। গত মার্চে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী করা হয় তীরথ সিং রাওয়াতকে। আইন অনুযায়ী 6 মাসের মধ্যে তাকে উপনির্বাচনে জিতে বিধানসভার সদস্য হতে হতো। তার আগেই পদত্যাগ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এখন পুষ্কর সিং ধামি, যিনি 2 বারের বিধায়ক। বিজেপির যুক্তি, করোনা পরিস্থিতিতে উত্তরাখণ্ডে উপনির্বাচন সম্ভব নয়, তাই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা। এই উদাহরণকে সামনে এনে পশ্চিমবঙ্গেও তড়িঘড়ি উপনির্বাচনের বিরোধিতায় সরব গেরুয়া শিবির। যারা পশ্চিমবঙ্গে পৌরসভা কর্পোরেশনের নির্বাচন করতে পারে না, এমনকি কলেজের ছাত্র সংসদের ভোট 4 বছর ধরে করতে পারে না, তাদের উপনির্বাচনের জন্য এত তাড়া কেন? তৃণমূল অবশ্য এসবে কান দিচ্ছে না। তাদের দাবি, দ্রুত উপনির্বাচন। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে চিঠি লিখে নির্বাচন কমিশনকে জানানোই হয়েছিল যে রাজ্যে নির্বাচন করানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবার প্রতিনিধি দল দেখা করে নির্বাচন নিয়ে যাতে গুরুত্ব সহকারে নির্বাচন কমিশন গোটা বিষয়টিকে বিবেচনা করে সেদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে তারা। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। প্রণয়দা, এখন উপনির্বাচনের সমস্যা কোথায় হতে পারে? দেখুন, 213 জন বিধায়ক নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে খুঁজে কাউকে মুখ্যমন্ত্রী করা যায়নি। মুখ্যমন্ত্রী তাকে করা হলো যাকে মানুষ ভোট দিয়ে পরাজিত করে। তো খুব স্বাভাবিকভাবে একটা দায়বদ্ধতার জায়গা আছে, তাকে জিতে আসতে হবে। তার ফলে কি হচ্ছে, কোন বিচারপতি বিচার করবেন সেটা ঠিক করবেন তিনি। ইলেকশন কমিশনার কবে নির্বাচন করবেন সেটা ঠিক করবেন তিনি। ইলেকশন কমিশনার কতদিনের প্রচারের জন্য সময় দেবেন সেটা ঠিক করবেন তিনি। আরে ইলেকশন কমিশনের একটা নির্দিষ্ট নিয়ম আছে কতদিন ভোটের প্রচার করা যাবে, তাও সবকিছু তিনারা ঠিক করবেন। কেন? তিনি ভোটে পরাজিত হয়েছে। যারা 2 বছর 2.5 বছর ধরে পুরসভার ভোট গুলো করলো না, গত বছর কলকাতা কর্পোরেশনের ভোট করলো না, কেন? যে করোনা আছে বলে। আজও লোকাল ট্রেন গুলোকে বন্ধ করে রেখেছে। প্রত্যেক দিন সাধারণ মানুষকে পরিশ্রম করতে হচ্ছে, বিভ্রান্ত হতে হচ্ছে, যেতে পারছে না। আর হঠাৎ করে এই ইলেকশনটা করতে হবে কেন? তিনি পরাজিত হয়েছে। এমন একটি সরকার চলছে যিনি মুখ্যমন্ত্রী তিনি পরাজিত, যিনি অর্থমন্ত্রী তিনি ভোটেই দাঁড়াননি, যিনি চিফ সেক্রেটারি ছিলেন তাকেই পরামর্শদাতা রাখতে হবে। জিতে আসার তাগিদ, বুঝতে পেরেছি অরূপ, জিতে আসার তাগিদ থেকে উপনির্বাচনে এত তাড়া হচ্ছে তৃণমূল। প্রণয়দা যে বলছেন, পিউ, মানুষের কথা ভুলে, কোভিড ভুলে, সব ভুলে। পিউ, আমি উত্তরটা দিয়ে দিই। আমি প্রণয় বাবুকে বলবো, অমিত শাহ আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন ফার্স্ট ফেজ হওয়ার সময় একটি বৈদ্যুতিন চ্যানেলে इंटरव्यूতে বলেছিলেন, कॉन्स्टिट्यूशन में ऐसा कोई संस्थान नहीं है
कि आप विधानसभा चुनाव को रोक सकते हैं या उसको डिफार कर सकते हैं, এটা আমার কথা না, অমিত শাহ বলেছিলেন। একইভাবে কনস্টিটিউশনে এটাও বলা আছে যে কোন রাজ্যে যদি উপনির্বাচনের প্রয়োজন হয় তাহলে এইরকম পরিস্থিতিতে তাহলে 6 মাসের মধ্যে বাই ইলেকশন কন্ডাক্ট করতে হবে। এক, দ্বিতীয়ত যে পৌরসভার কথা ওনারা বলছেন, একইভাবে সাংবিধানিকভাবে পৌরসভাগুলোতে যেরকম প্রশাসক বসানোর রাইট রয়েছে সরকারের, সেই রকম ভাবে বিধানসভার ক্ষেত্রে কোন রকম জায়গা ডিফাইন করা নেই সংবিধানে। আর কখন হচ্ছে, যখন 8 দফায় বিধানসভা নির্বাচন হয়েছে তখন 31% ইনফেকশন রেট ছিল আমাদের রাজ্যে, আজকে সেই ইনফেকশন রেট কমে এসছে 1.2%। না না না, সেটা তো ঠিক, একদম ঠিক, আমি একমত। কিন্তু অরূপা, এর সঙ্গে আমার সংযোজন, তাহলে পুরো নির্বাচন নিয়েও তো কথা বলতে পারে রাজ্য শাসক দল। আমরা তো সেটাও দ্রুত করিয়ে দেওয়া হোক। আমি তো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো অর্থহীন ভাবে বলেছেন নিশ্চয়ই পুরো নির্বাচন হবে, কিন্তু সংবিধানকে বাইপাস করে আজকে আপনি উপনির্বাচন করবেন না আর আপনি বলবেন পুরো নির্বাচন কেন হচ্ছে। আপনি আসলে দুরাত্মার ছলের অভাব হয় না, বাংলা একটা প্রবাদ আছে। না, আপনি উপনির্বাচন পুরো নির্বাচন দুটোই করাতে চাইছে, দুটোই দ্রুত করাতে চাইছে নিশ্চিতভাবে। বিধানসভা নির্বাচন ডেফার করার কোনো সংস্থান কনস্টিটিউশনে নেই। 6 মাসের মধ্যে উপনির্বাচন করান। পুরসভার নির্বাচন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন রাজ্যের প্রধান হিসেবে পুরসভার নির্বাচন রাজ্য নির্বাচন করাবে। কমিশনের কাছে তৃণমূল তো শুধু উপনির্বাচনের দাবি নিয়েই যাচ্ছে, পুরো নির্বাচনের দাবি নিয়ে তো যাচ্ছে না। পুরো নির্বাচন তো তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে পুরো নির্বাচন করানো হবে এবং সেটা সময় মতো রাজ্য সরকারের দায়িত্ব, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব। প্রণয়দা, 6 মাসের মধ্যে জিতে আসতে হবে, এটা তো নিয়ম। সেই নিয়মটা নিয়ে বারবার সেটাকে ডেফার করানো তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই অ্যালিগেশনও তো আপনাদের বিরুদ্ধে আসছে, আপনারা চাইছেন না 6 মাসের মধ্যে নির্বাচন হোক। প্রতি 5 বছর অন্তর পুরসভার নির্বাচন করা, এটাও তো নিয়ম। 2 বছর ধরে কেন হলো না? পুরসভার নির্বাচন তো এখানকার স্টেট ইলেকশন কমিশন করবে রাজ্য সরকারের কথা অনুযায়ী, রাজ্য সরকারের সাথে পরামর্শ করে। তাহলে রাজ্য সরকার 2 বছর ধরে কেন ইলেকশন করলো? এটা তো নিয়ম। কোথায় সংবিধানের প্রভিশন আছে? এটা তো পরে এখানে অ্যামেন্ড করেছে, বাইপাস করেছে কোঅর্ডিনেটরের ব্যবস্থাটা। মানে কেউ চাইছে কেউ চাইছে না, দুটোই শুধু রাজনৈতিক স্বার্থে। অশোকদা কিছু বলতে চান? প্রণয়দা আসবো। অশোকদা। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি, মাঝখানে একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, আমি একটু দূরে আছি বলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, 1 নম্বর কথা, পুরো নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত ব্যাপার। এখন নির্দিষ্ট সময় পুরো নির্বাচন এ রাজ্যে অনুষ্ঠিত হয়নি, তার পেছনে এ রাজ্যের বিগত এবং বর্তমান শাসক তৃণমূল, তাদের সদিচ্ছার অভাব। এটা নিয়ে নতুন করে প্রশ্নের কোনো অবকাশ থাকে না। কিন্তু কেন পুরো নির্বাচন হয়নি বলে নির্দিষ্ট সময় বিধানসভার উপনির্বাচন হবে না, এটা অদ্ভুত জল যুক্তি ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। আমি আসবো, প্রণয়দা উত্তর দিন। জল যুক্তি অশোকদা বলছেন। প্রথম কথা হলো বিধানসভা আমি আসবো অশোকদা, প্লিজ। প্রথম কথা হলো, একটা কথা খুব পরিষ্কার করে দিতে চাই, উপনির্বাচন হবে না, উপনির্বাচন করা যাবে না, এই কথা কিন্তু আমরা একবারও বলছি না। উপনির্বাচন করতে হবে, সেটা ইলেকশন কমিশনারের দায়িত্ব। ইলেকশন কমিশনার সিদ্ধান্ত নেবেন তারা করবেন কি করবেন না, আমরা কিন্তু সে বিষয়ে বলছি না। কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে কোভিডকে দেখিয়ে লোকাল ট্রেন বন্ধ করে রেখেছে, সাধারণ জীবনযাপন চালু হয়নি, সেখানে এখনই উপনির্বাচন করতে হবে, সেই জায়গাটায় আমাদের বক্তব্য আছে। অরূপ, এটা তো সত্যি সেই জনগণ যাদের ভোট আপনারা চাইবেন উপনির্বাচনে, তাদেরকেও জবাব দিতে হবে। স্কুল কলেজ বন্ধ কোভিডের জন্য, লোকাল ট্রেন চালানো যাচ্ছে না কোভিড বাড়তে পারে আশঙ্কায়, নির্বাচন কি করে হবে? আরে এই জবাবটা তো বাংলার মানুষ দিয়েছে বলেই 2রা মে আজকে 19 আপ 21 সাপ স্লোগান দেওয়া প্রণয় বাবুরা সাফ হয়ে গিয়েছেন। বাংলার মানুষ বলেছিল যে 8 দফায় করোনার সময় ভোট করাবেন না, ওনারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে গাজওয়ারি করে করিয়েছেন। তখন ইনফেকশন রেট ছিল 31%, আজকে যখন ইনফেকশন রেট 1.2% নেমেছে তখন ওনাদের উপনির্বাচন করাতে সমস্যা হচ্ছে। আর যখন 31% ইনফেকশন রেট ছিল তখন 8 দফায় ওই 19 হাপ আর 21 সাপ ওই প্রণয় বাবুরা স্লোগান দিয়েছিলেন। সম্মিত, আপনি কি খুব ক্লিয়ার পলিটিক্যাল ইন্টেনশন দেখতে পাচ্ছেন দুপক্ষেরই? অবশ্যই, যার যখন যেখানে সুবিধা সেই রকম ভাবে তারা দাবি রাখছেন। যখন যখন বিধানসভা নির্বাচন হলো তখন সত্যি শেষের দিকে আমরা দেখেছি যে কিভাবে ইনফেকশন রেট বাড়ছিল, কিন্তু তার মধ্যে নির্বাচন হয়েছে, তখন বিজেপি এর বিরোধিতা করেন। আজকে যখন তৃণমূল কংগ্রেস দেখছে যে তাদের মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে আনা দরকার, জিতিয়ে ফিরিয়ে আনা দরকার বিধানসভায়, তখন তারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এটা করে নেওয়া, এবং তারা দেখছেন যে নভেম্বরের মধ্যে করতে হবে, এবং সেটা করতে নির্বাচন কমিশন কার্যত বাধ্য। কিন্তু যদি কোভিড এর 3rd ওয়েভ তার আগে চলে আসে, তাহলে কিছুটা বিপদে পড়তে পারেন মুখ্যমন্ত্রী স্পেশালি। কারণ
7 জন বিধায়ক নেই, 213 জন বিধায়ক নিয়ে তৃণমূল ক্ষমতায় এসছে, তাদের তো কিছু হারাবার নেই এই মুহূর্তে, বা তাদের জিতে আসা নিয়েও কোনো প্রশ্ন নেই, সমস্যা নেই। কাজেই তারা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর কথা ভেবেই এই চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন, এবং সত্যি এখানে বিজেপির কিন্তু কোনো ভূমিকা থাকা উচিত নয়, কিন্তু আমরা এমন ভাবে দেখছি যে যেন বিজেপির কথাতেই নির্বাচন কমিশন চলছে বা চলবে, কিন্তু বিজেপি সেই ধারণা কিন্তু মন্তব্য করে যাচ্ছেন এটা নিয়ে। সেটা নিয়ে মন্তব্য করছেন, কিন্তু আসল সিদ্ধান্ত নেওয়ার কথা কিন্তু নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন কিন্তু একটি নিরপেক্ষ সংস্থা। তারা কোন রাজনৈতিক দলের দাবি দেওয়া নিয়ে তারা বিবেচনা করতে পারেন, কিন্তু তাদের দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তো সেইটা আমাদের মাথায় রাখা দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত এমন একটি পরিস্থিতি হয়েছে যেন দাঁড়াচ্ছে যে নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে সেটা বিজেপির এটা তো সুনীল অরোরা যেদিন এবারের বিধানসভা নির্ঘণ্ট ঘোষণা করেছিলেন সেদিন থেকেই আমরা শুনতে পাচ্ছি। উপনির্বাচনেও তার ব্যতিক্রম কিছু দেখছি না। একটা ছোট ব্রেকের সময় হয়ে গেছে, কিন্তু তারপর আপনাদের দেখাবো এ রাজ্যে লাগাম ছাড়া রাজনৈতিক হিংসা চলছে, যে অভিযোগ বিজেপি করছে, যে আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছে। আদালতে জাতীয় মানবাধিকার কমিশন 5টা বান্ডল আলাদা আলাদা তাদের অভিজ্ঞতা, তারা যে আঁখো দেখা যা কিছু তাদের অভিজ্ঞতা হয়েছে সবটুকু 5 বিচারপতিকে আলাদা আলাদা করে জানিয়েছেন। এই বান্ডলগুলোর মধ্যে কি রয়েছে আপনাকে জানাবো একটা ছোট্ট ব্রেকের পর। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের নানা প্রান্তে অশান্তির অভিযোগ। হাইকোর্টের নির্দেশে অভিযোগ খতিয়ে দেখেছে জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি বিশেষ কমিটি, তার ভিত্তিতেই রিপোর্ট। মঙ্গলবার হাইকোর্টে চূড়ান্ত রিপোর্ট পেশ করে এনএইচআরসি। 30শে জুন প্রাথমিক রিপোর্ট পেশ করে আরও সময় চায় জাতীয় মানবাধিকার কমিশন। 2রা জুলাই রাজ্যকে 7 দফা নির্দেশ দেয় হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে রাজ্য। রাজ্যের পুনর্বিবেচনার আবেদন নিয়ে কোনো নির্দেশ দেয়নি আদালত। সব পক্ষকে রিপোর্ট ইমেল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রিকলিং এর অ্যাপ্লিকেশন ক্যালকাটা হাইকোর্টে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইল করেছিল, সেটাও কোনো কিছু কনসিডার করাও হয়নি। এই যে আজকে এনএইচআরসি ফাইনাল রিপোর্টটা দিয়েছে, এটা সবাইকে সার্কুলেট করার জন্য বলা হয়েছে। প্রত্যেকটি পিটিশনারকে এজ ওয়েল এজ স্টেটকে সবাইকে সার্কুলেট করা হবে। এই হিয়ারিংটা 21 তারিখের পরে হবে, তো সেখানে হিয়ারিং এ কি কনসিডার করা হবে না হবে সেটা হিয়ারিং এ জানা যাবে। ভোটের ফলের পর কাকুরগাছিতে মৃত্যু হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। মঙ্গলবার হাইকোর্টে অভিজিৎ সরকারের ডিএনএ পরীক্ষার আবেদন জানান কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই.জে. দস্তুর। পরিবারের আপত্তি নেই, জানান আইনজীবী মহেশ জেঠমালানি। দেহ শনাক্ত করতে নিহত বিজেপি কর্মীর ডিএনএ টেস্টের নির্দেশ হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের। 7 দিনের মধ্যে মুখ বন্ধ খামে ডিএনএ রিপোর্ট পেশের নির্দেশ। অভিজিতের নমুনা সংগ্রহ করেছে কমান্ড হাসপাতাল। অভিজিতের দাদার নমুনা সংগ্রহ করা হবে। সিএফএসএল কে ডিএনএ নমুনা পাঠানোর নির্দেশ। মঙ্গলবারই যাদবপুর কাণ্ডে শোকজের জবাব দিয়েছেন ডিসি ইএসডি রশিদ মুনির খান। আমরা আশাবাদী মহামান্য উচ্চ আদালত এবং জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টের নির্দেশে কাজ করছেন। তারা ব্যবস্থা নেবেন, এবং যে পুলিশের আধিকারিকরা ঘর ছাড়া থাকতে বাধ্য করেছেন দলদাস হয়ে, প্রয়োজনে সেই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পোস্টপোল ভায়োলেন্স আমরা বলছি হয়নি, তা সত্ত্বেও একই ভাঙা রেকর্ডের মতো পোস্টপোল ভায়োলেন্স ওরা বলে চলেছে। এর তো কোনো গুরুত্ব নেই, এতে মানবাধিকার কমিশনেরও গুরুত্ব কমে যাচ্ছে। মামলার পরবর্তী শুনানি 22শে জুলাই। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। এই পর্বে নতুন অতিথি আমার সঙ্গে আছেন সব্যসাচী চট্টোপাধ্যায়, আইনজীবী। আমি সব্যসাচীর কাছে আসি। তৃণমূল মানছে না ভাঙা রেকর্ড, আপনারা এক্ষুনি সৌগতবাবুর বক্তব্য আমরা সকলেই শুনলাম। অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশন খাম নয়, একদম বান্ডল জমা দিয়েছে আলাদা আলাদা করে বিচারপতিদের কাছে। সেখানে নিশ্চয়ই তারা তাদের অভিজ্ঞতা ইলাবোরেটলি বলেছেন, জানিয়েছেন আদালতের সামনে। তো এই প্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপি যে অভিযোগ করছে বল্গাহীন সন্ত্রাস, আপনি আইনজীবী হিসাবে কি সেন্স করছেন? দেখুন, আমি আইনজীবী হিসেবে এই কথাটাই বলতে পারি যে যখন আমার কাছে বা আদালতের কাছে যখন কিছু ডকুমেন্টস জমা হবে, তাহলে যতক্ষণ পর্যন্ত আদালত এই বিষয়ে কোনো মন্তব্য না করছেন ততক্ষণ পর্যন্ত এটার অস্তিত্ব নেই বলাটাও আমার মনে হয় যে এই পোস্টপোল ভায়োলেন্স যে হচ্ছে এটাকে কিন্তু কিছুটা হলেও স্বীকৃত করছে। কেন করছে আমি আপনাকে বলি যে তৃণমূল সরকারে আছে পশ্চিমবাংলায়, তাদের অসুবিধা তো নেই।
যদি এই তদন্ত হয়, জাতীয় মানবাধিকার কমিশন যদি তাদের তদন্ত রিপোর্ট দেন আদালতের কাছে, এবং সেই তদন্ত রিপোর্ট দেখার পর আদালত যদি মনে করেন যে এখানে সন্ত্রাস হয়েছে, তাহলে সেটাকেই তদন্তের ফলাফল হিসেবে আমাদের উঠে আসুক, এটাই আমাদের চাওয়া উচিত। যদি সেটা আমরা না চাই, তাহলে আমাদের মনে করতে হবে, তাহলে এখানে যারা বন্ধ করতে চান, তদন্তে যারা ভয় পান, তাদের ক্ষেত্রে বুঝতে হবে তাহলে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে। অলরেডি যে 7টা নির্দেশ কোর্ট আগের দিন দিয়েছিল অন্তর্বর্তী রিপোর্টের উপর ভিত্তি করে, সেটা পুনর্বিবেচনার কথা জানিয়েছিল শাসক দল, কিন্তু সেটা অলরেডি নাকচ হয়ে গেছে। যে সেটাই হচ্ছে মুশকিল, যে শাসক দল বা সরকার কোনো একটা জায়গায় চলে আসছেন, যে জায়গাটা আমার মনে হয় সম্পূর্ণ বিচার করবার ক্ষেত্রে, বিচারটা তো শুধু করলেই হবে না, বিচারটা দৃশ্যত হতে হবে যে বিচার হচ্ছে, সেই জায়গাটাকে নিশ্চিত করার দায়িত্বটা কিন্তু সরকারি দল হিসেবে তৃণমূল কংগ্রেসের উপরে অনেকাংশেই বর্তায়। এবং একজনও মানুষ যদি বলেন আমি পোস্টপোল ভায়োলেন্সের শিকার হয়েছি, সেটা কিন্তু সরকারের জন্য খুব একটা ভালো থাকে না। অ্যাবসলিউটলি, এবং এই অভিযোগ খুব গুরুতর। আমি আসবো সব্যসাচী, খুব গুরুতর। শাসক দল আর সরকার এক হয়ে যাচ্ছে কোথাও। অরূপ, না, আমি সব্যসাচী বাবুর কথা শুনছিলাম, উনি বলছিলেন রাজ্যের প্রেক্ষিতে শাসক দল এবং সরকার কোথাও এক হয়ে যাচ্ছে। আবার উল্টো দিকটা যদি দেখি, আমাদের তো মনে হচ্ছে যে কেন্দ্রীয় শাসক দল এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কোথাও এক হয়ে যাচ্ছে না তো। কারণ আমরা এর আগে দেখেছি, কদিন আগেই সর্বভারতীয় একটি বাংলা দৈনিক, অত্যন্ত প্রতিষ্ঠিত দৈনিক, তার ফ্রন্ট পেজে হেডলাইন ছিল যে নাতির উপনয়নে আসা এক পৌরকে এইখানে ভোট পরবর্তী হিংসার সন্ত্রাসের শিকার সাজিয়ে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সর্বভারতীয় আমাদের বাংলা সংবাদ মাধ্যমে পাতায় প্রচারিত হয়েছিল। দ্বিতীয়ত, দুদিন আগে আমরা দেখলাম আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী, দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ, তাকে নির্বাচন পরবর্তী, ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হয়ে মেরে তার হাত ভেঙে দেওয়া হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী। অথচ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যখন গেল, যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা আক্রমণ করে উদয়ন গুহর হাত ভেঙে দিল, তাদের বাড়িতে গিয়ে সন্ত্রাসের বিবরণ নিল। এবং এই জায়গাটাই অরূপ বাবু, অরূপ বাবু, আমি বিশ্বাস করি এটাতে যে পোস্টপোল ভায়োলেন্স যেমন একজন বিজেপি কর্মী, একজন সিপিএম কর্মী, একজন প্লিজ, অরূপ আমি এক্ষুনি আসছি, অরূপ আমি এক্ষুনি আসবো, প্লিজ অরূপ প্লিজ, সব্যসাচী শেষ করুন। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে এই কথাগুলো হাইকোর্টে বলবার। যদি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এই ধরনের তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, সেই অভিযোগটা হাইকোর্টের সামনে এসে করুন। অসুবিধা কোথায়? হাইকোর্ট আছে, শুধুমাত্র আইনজীবী নন, তিনি বিজেপির নেত্রী, বিজেপির ক্যান্ডিডেট ছিলেন। আজকে আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে কেন? আপনারা সত্যি কথাগুলো আপনি বলছেন না। না, সব্যসাচী প্লিজ, প্রিয়াঙ্কা টিবরেবল বিজেপির প্রতীকে নির্বাচনে লড়েছেন, এটা তো সত্যি। তিনি আবার এই মামলা লড়ছেন আদালতে বিজেপির হয়ে। আমি কিন্তু একটি কথা বলিনি, উনি কিন্তু কন্টিনিউয়াস আমার বলার সময় ইন্টারাপ্ট করলেন। এই সব্যসাচী বাবুদের সমস্যাটা হচ্ছে এটাই, আসলে বিজেপির যত শরিক ছেড়ে যাচ্ছে, তত ওরা শরিক খুঁজছে, কোথাও শরিক সিবিআই, কোথাও শরিক ইডি, কোথাও ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। তর্ক থামান, হিংসা থামুক, তর্কের সঙ্গে হিংসা থামুক, এটাও আমরা চাই। তবে আজকের অন্য আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। মুকুল রায়, তিনি কেন পিএসসির মাথায়, এই অভিযোগ জানিয়ে আরো 8টা কমিটি থেকে 8 বিজেপি বিধায়ক পদত্যাগ করলেন প্রতিবাদ স্বরূপ। আমরা আগামী সপ্তাহে এই প্রতিলিপি রাষ্ট্রপতি এবং লোকসভার অধ্যক্ষের কাছে পৌঁছে দেব। করুক না অভিযোগ, আমি চাই যে রাষ্ট্রপতি কি বলেন আমরা জানতে চাই, রাষ্ট্রপতি কি দৃষ্টিভঙ্গি দেন। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে মুকুল রায়কে। প্রতিবাদে মঙ্গলবার বিধানসভার 8টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি বিধায়করা। মতামত না নিয়ে 8 জনকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদে বিধানসভা বসিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল বা সংশ্লিষ্ট সদস্যদের মতামত গ্রহণ না করার ফলে এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের রাজনীতিকরণের জন্য আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। ভারতবর্ষের সবচেয়ে অগণতান্ত্রিক দল হচ্ছে এখন বিজেপি, দানবীয় দল, যারা গণতান্ত্রিক শিষ্টাচার মানে না, কিছু মানে না। এইসব পদত্যাগ নাটক করবেন, এ তো জানার কথা। এদের গণতন্ত্রের প্রতি এদের বিন্দুমাত্র আস্থা বা শ্রদ্ধা নেই।
বিধানসভায় ইস্তফা, তারপর সোজা রাজভবন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যপালের কাছে নালিশ বিজেপি বিধায়কদের। আমরা এই সমস্ত বিষয় নিয়ে রাজ্যপাল মহোদয়ের হস্তক্ষেপ প্রার্থনা করেছি। আমরা আগামী সপ্তাহে এই প্রতিলিপি রাষ্ট্রপতি এবং লোকসভার অধ্যক্ষের কাছে পৌঁছে দেব। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আমরা এই কপি পাঠিয়ে পশ্চিমবঙ্গে কিভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে সেটা আমরা ভারতবর্ষের সমস্ত রাজ্যকে জানাতে চাই। ওনারা চাইলে হাউস অফ কমন্সের কাছেও দিতে পারেন, ওনারা চাইলে হাউস অফ লর্ডসের কাছেও দিতে পারেন, ওনারা চাইলে কমনওয়েলথের কাছেও পাঠাতে পারেন, ওনারা চাইলে ইউনাইটেড নেশনসের কাছেও পাঠাতে পারেন। কোন ইস্যুটাকে কোন ফোরামে তুলতে হয় সেটা সম্পর্কে সাধারণ একটা জ্ঞানগম্যি থাকা দরকার। যা করেছি আইনত করেছি, আইনের বাইরে গিয়ে অ্যাকচুয়াল মনে করিনি। সুতরাং কেউ এই ব্যাপারটা নিয়ে যদি বলেনও, আমি মনে করবো যে তারা আইনটা না জেনেই বলবেন। বিধানসভার কমিটি থেকে 8 জন বিধায়ক একসঙ্গে ইস্তফা দেওয়া, এটা নিঃসন্দেহে বিধানসভার ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। কিন্তু লাভ ক্ষতির বিচারে এই চেয়ারম্যান পদ ছাড়ার মধ্যে বিশেষ কিছু ফারাক নেই। রাজনৈতিক মহলের মতে আসলে শাসক দলের ওপরে চাপ সৃষ্টি করবার এটা একটা কৌশল বিজেপির। নিউজ 18 বাংলা। অরূপ, রীতি ভাঙার প্রয়োজন হলো কেন হঠাৎ? না, ত্রিপলচোর প্রাইভেট লিমিটেড কোম্পানি ভেবেছিল বিধানসভাটাও বোধহয় পৈতৃক সম্পত্তি। কারণ এর আগে দেখেছেন যে একই অধিকারী কোম্পানি থেকে কেউ কাথি পুরসভার চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ এসডিএ, কেউ কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, সবই তো একটা লিমিটেড কোম্পানিতে ছিল। ভেবেছিল বিধানসভার কমিটিও সেভাবে হবে। কিন্তু বিধানসভার নিয়ম অনুযায়ী এরকম কোনো নিয়ম নেই সাংবিধানিকভাবে যে পার্টিকুলার কোন দল সে একটা কমিটির চেয়ারম্যান পাবে, এরকম নিয়ম নেই। এটা পুরোপুরি স্পিকারের তা তো বিরোধীরাই পেয়ে থাকে। একদম একদম তাই, কিন্তু সেটা প্রথা, সেটা কোনো নিয়ম নয়। এই জায়গার ডিসিশন নেওয়ার অধিকারী রাজা ভাই। আমি সবাই যদি আমার বলার মাঝখানে ইন্টারাপ্ট করে তাহলে প্লিজ ওটা কেউ বলতে পারবো না। সেক্ষেত্রে অফিসিয়ালি মুকুল রায় তিনি তৃণমূল কংগ্রেসের নন, তিনি বিজেপির হয়েই নির্বাচিত প্রতিনিধি এবং বিজেপির হয়ে তিনি মনোনয়ন জমা দিয়েছেন। দল ত্যাগ করেছেন তো, দল ছেড়েছেন। দলত্যাগ বিরোধী আইন তো আগে ওনার বাবাকে শেখাতে হবে। ওনার বাবা নরেন্দ্র মোদীর মঞ্চে দাঁড়িয়ে, তারপর ওনার বাবা তৃণমূল কংগ্রেসের সাংসদ। আপনি আপচুরি ধর্ম অপর চ্যারিটি বিগিনস এট হোম। পরিষ্কার করে কি অরূপ বাবু একটা কথা, একটা জায়গায় কনক্লুড করুন, দলত্যাগ বিরোধী আইনে যে দলত্যাগ করবেন, তৃণমূল থেকে বিজেপিতে যাবেন, বিজেপি থেকে তৃণমূলে যাবেন বা অন্য কোনো দলে যাবেন, প্রতিটা ক্ষেত্রে ইকুয়াল ট্রিটমেন্ট হবে না কেন? এটা ইনশিওর করা কি স্পিকারের দায়িত্ব নয়? সুনীল মণ্ডল পরিষ্কার করুন। অভিযোগটা স্পষ্ট। প্লিজ প্লিজ প্রণয়দা উত্তর দিন, প্লিজ প্রণয়দা। না দেখুন, আমরা যখন পাড়াতে দুর্গাপুজো করি, যে কমিটি তৈরি হয় সেখানে সম্পাদক সভাপতি হয়, হিসেব রক্ষক হয়, একজন হিসেব পরীক্ষক থাকে। ওখানে কি কোথাও নিয়ম আছে, আইন আছে হিসেব পরীক্ষক রাখতে হবে? তারপরেও রাখা হয় কারণ পাবলিক মানি আমরা ডিল করি, একটা দায়বদ্ধতার জায়গা থাকে। এই যে বলছে আইন কোথায় আছে, আইন কোথায় স্পষ্ট আছে? অল্প কথা, যে খরচ করবে সেই তার অডিট করবে, সেই অডিট দেখবে। কারণ এই যে চুরিটা হচ্ছে সেই চুরিকে সিলমোহর দেবে, এইটা হচ্ছে তৃণমূলের বক্তব্য। আমার একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবে না, ফিরে আসছে এক্ষুনি। ব্রেকের পর সভাপতি থেকে অনুরোধ করব খুব সংক্ষেপে নিজেদের বক্তব্য রাখার। আর ব্রেকের আগে গুরুতর অভিযোগ করেছেন প্রণয় রায়। প্রণয়দা বলেছেন যে খরচ করবে সেই যদি হিসেব রক্ষক হয়, চুরির প্রবল সম্ভাবনা থাকে। অরূপ, পিউ, আমার হাতে একটা রিপোর্ট দেখাচ্ছি। এটা হচ্ছে হরিয়ানা বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি। আমি ক্যামেরা একটু জুম করতে বলবো। হরিয়ানা বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন শ্রী হরবিন্দর কল্যাণ, বিজেপির এমএলএ, বিজেপি শাসক দল, বিজেপির এমএলএ, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। আজকে এখানে নীতির কথা, জ্ঞানের কথা শোনাচ্ছেন। আর দ্বিতীয় কথা, চুরির সিলমোহর কি করে দিতে হয়, নারদার ভিডিও ইউটিউব থেকে কারা ডিলিট করেছে আমরা দেখেছি। চুরির ভিডিও চুরির কি করে সিলমোহর দিতে হয়, নারায়ণ রানে মন্ত্রিসভার সদস্য 300 কোটি টাকা চুরির অভিযোগ
বিজেপি করেছিল, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে সিবিআই নোটিশ দিয়েছিল, হেমন্ত বিশ্ব শর্মা রোজ ভ্যালির সবচেয়ে বড় প্রাইম অ্যাকিউজ, সে আজকে আসামের সর্বসর্বা, চুরির শিলমোহর সারা ভারতবর্ষে মডেল করেছে ওয়াশিং মেশিন ভারতীয় জনতা পার্টি। হরিয়ানার জন্য এক নিয়ম, পশ্চিমবাংলার জন্য আরেক নিয়ম, কাকে মূর্খ ভাববে? আরে সর্বভারতীয় একটু হরিয়ানায় যাক না, সর্বভারতীয় তৃণমূল উত্তর দিন, হরিয়ানায় কি করেছেন উত্তর দিন। আমি বলছি বলেছেন আসেনি পশ্চিমবঙ্গে 2017 সাল থেকে সিএজি কেন আসেনি? 2011-12 সাল থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে আলোচনা হচ্ছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির উত্তর পাল্টা প্রশ্ন, এটাই তো রীতি। সম্বিত প্লিজ। কোথায় যাচ্ছে? এটাই হচ্ছে মুশকিল যে পুরো গণতান্ত্রিক কাঠামোকে একটা বাচ্চাদের খেলার মতো জায়গায় পরিণত করেছে আজকে শাসক দলের বিরোধী দল। সবসময় হচ্ছে যে এই ধরনের একটা আলোচনা হচ্ছে যে আমি তোকে সেদিনকে ধাক্কা মেরেছিলাম, তুই আমায় সেদিন ধাক্কা মেরেছিলি, আমি তোকে আজকে ধাক্কা মারলাম, তাহলে সদবোধ হয়ে গেল। এই খেলা চলছে। এগুলো আসলে ভাবের ঘরে চুরি, যেখানে দলত্যাগ বিরোধী আইন থেকে শুরু করে পিএসসি চেয়ারম্যান নির্বাচন থেকে শুরু করে যা যা ঘটনা ঘটছে সেগুলো একটা বালখিল্যতার পরিচয় দিচ্ছে এই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে, এবং এটা অত্যন্ত নিন্দনীয়। শাসক দল বিরোধী দল দুপক্ষের জন্যই আমি বলবো যে তাদের আরো সিরিয়াস হওয়া উচিত যে একটা গণতান্ত্রিক কাঠামো ঠিক করে কিভাবে চলবে সেই বিষয়ে ভাবনা চিন্তা করার জন্য। এরকম ভাবে নয় যে আপনি ওখানে এটা করেছিলেন বলে আমরা এখানে এটা করলাম, বা আপনি এটা করেছিলেন বলে আমি ওখানে এটা করলাম। এই ধরনের আলোচনা প্রশ্নটা নৈতিকতার, মোটেই শক্ত করে তোলেন না। নৈতিকতাটা কে বজায় রাখছে অরূপ? কোন দল? এটাও তো বুঝতে হবে। তাহলে তো বিএসসি চেয়ারম্যানশিপ দেওয়া উচিত বিরোধী দলের কোন নেতাকে। সেখানে নৈতিকতা আজকে বিজেপির এই প্রশ্ন তোলার কোন অধিকার থাকে কি? সব্যসাচী বলছেন তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? অরূপ প্লিজ। সব্যসাচী হ্যাঁ অরূপ। আমার বক্তব্য খুব পরিষ্কার। প্রথম কথা, বিজেপির এই প্রশ্ন তোলার কোন অধিকার থাকে কি? দ্বিতীয় কথা, যারা বলছেন যে চুরিকে শিলমোহর দেওয়ার জন্য, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে সরকার দখলের জন্য কি করে কদিন আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভাইকে অ্যারেস্ট করতে গিয়েছিল সরকার দখলের জন্য। তর্কের উপর তর্ক সাজিয়ে উঁচু হচ্ছে পাঁচিল, আর কিছু হচ্ছে না। প্রণাদা খুব সংক্ষেপে। ভুয়ো আইএসের মতো এই রাজ্যে একজন ভুয়ো মুকুল রায় আছে কিনা সেটা তদন্ত হওয়া উচিত। আর এটা একমাত্র বিধানসভার ভিতরে আবার শুভেন্দু অধিকারী ট্রিপল চোট্টা, আজকে আপনার নেতা হয়েছে তো, ওই ট্রিপল চোট্টা, ট্রিপল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ট্রিপল চুরি থামিয়ে আমি বরং আপনাদের আরো এক দ্বন্দ্বের ছবি দেখাই। আজ বর্ধমানে দিলীপ ঘোষের সামনে শেখি ধুন্ধুমার দ্বন্দ্বের কাঁটা দিলীপের সামনে। আচ্ছা ওকে ঢুকতে দাও, ঢুকতে দাও। পূর্ব বর্ধমানে দলের অফিসে বিজেপির বৈঠক, তারপর সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ। তখনই বিক্ষোভের মুখে বিজেপি রাজ্য সভাপতি। বিজেপি নেতা ইন্দ্রনীল গোস্বামীর অভিযোগ, তাকে ওই গুরুত্বপূর্ণ বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি, তাই জোর করে তিনি বৈঠকে ঢুকতে যান। তখনই বিক্ষোভ। আচ্ছা ওকে ঢুকতে দাও, ঢুকতে দাও। ইন্দ্রনীল গোস্বামীর অভিযোগ, নতুন নেতারা পুরনোদের গুরুত্বই দিচ্ছেন না। এ নিয়ে দিলীপ ঘোষের সামনে ক্ষোভ উগড়ে দেন। দিলীপ ঘোষ আমার নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে থেকেছেন, খেয়েছেন। নতুন সভাপতি, সে কতগুলো তোলাবাজ চামচাবাজকে নিয়ে সংগঠন চালাচ্ছে। আমার মতো কার্যকর্তাদের আজকে গুরুত্বপূর্ণ বৈঠকে আমাকে ঢুকতে দেবে না। বৈঠক শেষে বেরিয়ে ইন্দ্রনীল গোস্বামীকেই ধমক দেন দিলীপ ঘোষ। দাদা আপনাকে আমি দলটাকে কেন্দ্র করে যে ব্যবসা করছে, নেতৃত্ব তুমি কি করছো? ঠিক আছে দেখো চোখ উঠিয়ে দিল দাদা। যে সাংবাদিক দেয়নি দাদা। মোদিজি আপনার কারো বিরুদ্ধে আমার কোনো, আমার জেলা নেতা এবং তারা করছে দল হলে আবার ঝগড়া হয়। যাত্রার দল দিলীপ ঘোষের সামনে তো ভদ্র কথা বলেছে, তো
ওদের তো এটা নেচার, ওরা মানুষকে দলে নেয় তারপর ভুলে যায়। দল একটা জিনিস বোঝে, যে পদাধিকারিতে আছে তার যাদের আজকে ডাক আছে তারা ভেতরে থাকবে, যাদের আজকে ডাক নেই তারা আজকে ভেতরে থাকবে। এবার ওর হয়তো মনে হয়েছে যে ও ভেতরে যাবে, দিলীপ দার সাথে কিছু কথা বলবে, কিন্তু নিয়ম অনুযায়ী যেহেতু ওর ভেতরে থাকার কথা নয়, সেহেতু ওকে ভেতরে থাকতে আজকে বারণ করেছে। সোমবারই দলের বেসুরোদের নিয়ে দিল্লিতে নাড্ডার কাছে নালিশ জানিয়ে আসেন দিলীপ ঘোষ। পরের দিন তারই সামনে আদিনব্য দ্বন্দ্ব, যা পদ্মশিবিরের কাছে অস্বস্তির বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে ধাক্কাধাক্কি, প্রণয়দা সামলাবেন কি করে? না, দেখুন আপনারা যেটা দেখালেন এটা তো খুব পরিষ্কার, একজন কর্মীর একটা নির্দিষ্ট বৈঠকে থাকার কথা না, কিন্তু সে জোর করে সেখানে থাকতে গেছে, তা নিয়ে কাজ হয়েছে আপনারা পুরো দেখালেন। দেখুন এটা দল বড় হলে এটাকে গ্রোথ পেন বলে, দল বড় হলে এটা কম বেশি সব দলকেই এটা বহন করতে হয়। তার কারণ হচ্ছে সবাই ভাবে যে আমি প্রেসিডেন্টের বৈঠকে থাকবো, কেন আমি থাকবো না, কিন্তু দল যখন বড় হয় তার একটা স্ট্রাকচার থাকে। এখানে কেবলমাত্র জেলার পদাধিকারী এই ভদ্রলোক কাঁদতে কাঁদতে বলছেন এক সময় আমার বাড়িতে খেতেন, বসতেন, আমার বাড়িতে নিত্য যাতায়াত ছিল দিলীপ ঘোষের, আজ ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে তার সামনে। না না, আমি জানি না যে এটার মধ্যে কতটা বাস্তবতা আছে, কতদিন ওনার বাড়িতে থেকেছেন খেয়েছেন, কিন্তু আমি যদি ধরেও নি উনার বক্তব্যটাই ঠিক, তাহলে উনার বেশি করে জানা উচিত যে বিজেপি দলে এরকম কোন নির্দিষ্ট কাজের জন্য বৈঠক থাকলে সেখানে ঢুকতে পারে না। উনি যদি এই শব্দটা ইন্টারেস্টিং, অরূপ আপনাদের দলে এরকম কিছু নেই তো? আসলে ইন্দ্রনীল বাবুর যে যন্ত্রণা, উনি তো আসলে দিলীপ বাবুর যন্ত্রণাটাকেই প্রকাশ্যে আনলেন। কারণ আমরা দেখেছি কদিন আগেই দিলীপ বাবুকে বিজেপির মিটিং এ বলতে যে রাজ্য সভাপতি জানে না, অথচ একটা ট্রিপল চোর সে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক করে আসছে। আজকে উনি সাবসেট আর দিলীপ বাবু সুপারসেট। সুপারসেটের কাছে তার নিজের যন্ত্রণা প্রকাশ করেছেন। বিজেপির অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এর বাড়তি কিছু বলার প্রয়োজন আছে বলে আমাদের মনে হয়। আজ এখানেই থামিয়ে দিয়ে এই নিয়ে আমরা তর্কের অবকাশ আবার আগামীকাল দেব আমাদের অতিথিদের, এবং আপনারা পার্টিসিপেট করবেন। সঙ্গে থাকুন জনতা দরবার।